Assalamu alaikum class. Hope that you're doing well within this lockdown. And as always, I should remember you in this lockdown, you should maintain the guidance of World Health Organization, WHO, and your own government, so that you can be safe from this coronavirus and you can make safe the environment for everyone else in your surroundings. So don't go out without absolute necessity and maintain the lockdown. If you ever go out, please maintain the etiquettes of personal safety, using masks and using gloves and whatnot. So please keep in mind that you have to be very brave in this situation because the situation is not normal. And of course, in this situation, because of the lockdown, most of you are in home and we have to continue our online coursework in order to get the most out of our time. Okay, let's start today's class. As we have discussed in our previous classes about serial communication, parallel communication, then we have discussed the synchronous and asynchronous serial communication. And in our previous class, in our previous two classes, we have seen some application of serial communication, and we have seen a protocol called NEC, which uses the asynchronous serious communication. Today, we are going to talk about another communication protocol, which is called I2C. I2C. Why I2? So, this means that there is two I. I2C means here it is, inter-integrated circuit. So, two I's, that's why it is I square or I2, I2C. All right. So this is an example of synchronous serial communication. তো synchronous serial communication টা কি ছিল? আমার যদি রিকল করি, অ্যাসিঙ্ক্রোনাস কি ছিল? অ্যাসিঙ্ক্রোনাস কিন্তু আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যখন ডেটা পাঠাতাম, 1 বাইট করে ডেটা পাঠাতাম, চাঙ্ক অফ ডেটা পাঠাতাম। কিন্তু যদি আমি সিঙ্ক্রোনাসের কথা বলি, সিঙ্ক্রোনাস কিন্তু পুরো ডেটাটাই একেবারে পাঠিয়ে দিবে চাঙ্ক আকারে, এ থেকে বি তে ফুল ডেটা একসাথে পাঠিয়ে দিবে, চাঙ্ক আকারে পাঠাবে না। সো দ্যাট ওয়াজ দ্য টেকনিক অফ দ্য সিঙ্ক্রোনাস সিরিয়াল কমিউনিকেশন। অলরাইট, তো আমরা এই জায়গায় হচ্ছে কিভাবে I2C কমিউনিকেশনটা একটা সিঙ্ক্রোনাস সিরিয়াল কমিউনিকেশন হিসেবে কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, তো আমরা I2C তে কি কি থাকে একটু দেখি। I2C বাস একটা, I2C কমিউনিকেশন বাস থাকে। কমিউনিকেশন বাসের কথা কিন্তু যারা আমরা মাইক্রোপ্রসেসর কোর্স করেছি অথবা যারা কম্পিউটার আর্কিটেকচার কোর্স করেছি তারা জানি কমিউনিকেশন বাসের মাধ্যমে পেরিফেরাল কিন্তু আহ, আহ, যে আমাদের রিসোর্স গুলো আছে সেটা হতে পারে মেমোরি, সেটা হতে পারে প্রসেসর, তাদের সাথে কমিউনিকেট করে। ওকে, I2C bus is a standard bidirectional interface that uses a controller known as master to communicate with the slave devices. তো আমাদের I2C একটা আসলে bidirectional interface। bidirectional বলতে সাপোজ A থেকে B, A হচ্ছে মাস্টার, B হচ্ছে স্লেভ। এই কমিউনিকেশনটা দুই দিকে হয়, A থেকে B তে যেতে পারে, B থেকে A তেও আসতে পারে। মাস্টার কেন? মাস্টার হচ্ছে কন্ট্রোলার, আমাদের কমিউনিকেশনটা কন্ট্রোল করবে মাস্টার, আর স্লেভ মাস্টার যেভাবে বলবে সেইভাবে কমিউনিকেট করবে। ওকে, a slave may not transmit data unless it has been addressed by the master। আমি যেটা বললাম যে মাস্টার যেভাবে বলবে সেভাবেই কমিউনিকেশনটা হবে। সাপোজ একটা মাস্টার থাকতে পারে এবং একটা মাস্টারের সাথে একাধিক একাধিক স্লেভ কানেক্টেড থাকতে পারে। এখানে যেমন বি আর সি হচ্ছে স্লেভ, এ যেভাবে বলবে বি আর সি সেভাবেই কমিউনিকেট করবে।
তো এখানে কমিউনিকেশনটা হচ্ছে একটা বাসের মাধ্যমে, কমিউনিকেশন বাসের মাধ্যমে, এবং সেই যে কমিউনিকেশনটা হচ্ছে সেই কমিউনিকেশনে একজন মাস্টার থাকতেছে আর হচ্ছে স্লেভ থাকতেছে। মাস্টার কি করতেছে, স্লেভকে কমিউনিকেশন কিভাবে হবে সেই ব্যাপারে নির্দেশনা দিচ্ছে, সেই রকম ভাবেই মাস্টার স্লেভ কমিউনিকেশনটা হচ্ছে। তাহলে I2C কে আমরা কিন্তু মাস্টার স্লেভ কমিউনিকেশনও বলতে পারি। ওকে, তো each device on the I2C bus has a specific address to differentiate between other devices that are on the same I2C bus. তাহলে আমার এই I2C কমিউনিকেশন বাসে যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলোর কিন্তু প্রত্যেকটার একটা স্পেসিফিক অ্যাড্রেস থাকবে। আমরা জানি কম্পিউটার নেটওয়ার্কিং এ আমরা দেখেছি যে ডিভাইস গুলো, এন্ড ডিভাইস গুলোর ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, লজিক্যাল অ্যাড্রেস থাকে, সেটা হতে পারে আইপি অ্যাড্রেস, সেটা হতে পারে ম্যাক অ্যাড্রেস। তো এখানেও আমাদের I2C কমিউনিকেশনের জন্য যে ডিভাইস গুলো আছে প্রত্যেকটার কিন্তু আলাদা 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 স্পেসিফিক অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, a device can have one or multiple registers where data is stored, written or read. এক একটা ডিভাইসের কিন্তু মেমরি থাকবে, রেজিস্টারে কি করি আমরা, ডেটা স্টোর করি। রেজিস্টার কিন্তু আসলে প্রাইমারি মেমরি। ওকে, the physical I2C interface consists of the serial clock and serial data lines. তাহলে I2C তে দুইটা লাইন থাকবে, একটা হচ্ছে সিরিয়াল ক্লক লাইন SCL লাইন, আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা লাইন, একটা হচ্ছে SDA লাইন। সিরিয়াল ক্লক লাইনটা আমি আবারও বলছি, একটু মনোযোগ দিতে, আমরা এখনই দেখবো অবশ্য। সিরিয়াল ক্লক লাইনটা হচ্ছে সবার জন্য শেয়ার থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল ক্লক লাইন আর SDA লাইন সবার জন্য কিন্তু সেম থাকবে। আহ, একটা সিরিয়াল ক্লক লাইন, একটা SDA লাইনই আমার হচ্ছে গিয়ে যত মাস্টার আছে এবং স্লেভ আছে সবাই একটা সিরিয়াল লাইন, একটা সিরিয়াল ক্লক লাইন, একটা সিরিয়াল ডেটা লাইন ইউজ করবে, মানে একটা ডেটা লাইনই সবাই শেয়ার করবে। ঠিক আছে, ডেটা ট্রান্সফার মে বি ইনিশিয়েটেড অনলি হোয়েন দ্য বাস ইজ আইডল। এখন যেহেতু সবাই একটা লাইনই শেয়ার করতেছে, তাহলে যদি সাপোজ ডিভাইস ওয়ান এই ডেটা লাইনটাকে অকুপাইড করে রাখে, তাহলে ডিভাইস টু তো অ্যাট দ্য সেম টাইম ডেটা লাইনটাকে ইউজ করতে পারবে না। সেক্ষেত্রে একটা ডিভাইসের যদি ডেটা লাইন ইউজ করতে হয়, কখন ইউজ করবে, যখন এরা ফ্রি থাকবে, আরেকজন অকুপাই করে রাখে নাই, ঠিক তখন ইউজ করতে পারবে। ওকে, এই যে এটা বলছে দ্য বাস ইজ কনসিডার্ড আইডল ইফ বোথ এসডি এন্ড এসএল লাইনস আর হাই আফটার আ স্টপ কন্ডিশন। আমরা দেখবো এখানে, আমরা গত ক্লাসে যেমন দেখেছি একটা কি আছে, ডেটা ফ্রেম ট্রান্সফার স্টার্ট কন্ডিশন আছে, আবার ডেটা ফ্রেম ট্রান্সফার স্টপ কন্ডিশন আছে। যদি স্টপ কন্ডিশনে থাকে এই দুইটা লাইন, অর্থাৎ ডেটা ট্রান্সফার হচ্ছে না, তখনই আরেকজন ডেটা ট্রান্সফারকে ইনিশিয়েট করতে পারবে। আর যেহেতু এটা হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাস কমিউনিকেশন, সিঙ্ক্রোনাস সিরিয়াল কমিউনিকেশন, এই জন্য দুইটা কিন্তু সেম, আমরা জাস্ট দুইটা SCL আর SDL লাইন, এই দুইটা সব ধরনের ডিভাইস মাস্টার স্লেভ যারাই আছে তারাই এই দুইটা লাইন ইউজ করবে, তাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লাইন হবে না, যেটা আগে বললাম। ওকে, I2C communication is initiated by the master sending a start condition. এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে SCL একটা লাইন, SDR একটা লাইন, এখানে কিন্তু একটাই SCL একটা, SD একটা, আমার পুরো কমিউনিকেশনটার জন্য SCL একটাই থাকবে ডেটা লাইন, SDA ডেটা লাইন একটাই থাকবে। মাস্টার স্লেভ, পাঁচটা স্লেভ, একটা মাস্টার, যাই হোক না কেন সবাই এই একটা একটা ডেটা লাইন ইউজ করবে, তারা ডিফারেন্ট, প্রত্যেকের জন্য ডিফারেন্ট ডেটা লাইন ইউজ করবে না, যার কারণে পুরো চাঙ্ক অফ ডেটাটা কিন্তু একবারই যাবে। এই কারণে এটা হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাস, এটা হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাস এই কারণেই বলবো, সবার ডেটা কিন্তু একসাথেই যাচ্ছে। ওকে, তো a high to low state transition on SDA line while the SCL line is high defines a start condition. তাহলে আমি যখন ডেটা ফ্রেম পাঠানো শুরু করব, উই নিড আ সিগন্যাল, তাই না, যে স্টার্ট করো। স্টার্ট করার পরেই, এই সিগন্যালটা পাওয়ার পরেই আমি বুঝবো যে ডেটা পাঠানো স্টার্ট হয়েছে, এর পরের গুলো হচ্ছে আমার ডেটা, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। তো এখানে আমার স্টার্ট কন্ডিশনটা কিভাবে ডিফাইন করছি, স্টার্ট কন্ডিশন কিভাবে হবে, হাই টু লো ট্রানজিশন অন SDA লাইন। SDA লাইনের ট্রানজিশন থাকবে কি হাই টু লো, এখানে দেখতে পাচ্ছি SDA লাইন, এই জায়গায় এই পয়েন্টটা যদি আমরা লক্ষ্য করি,
এসডিএল লাইন হাই ছিল, হাই থেকে লোতে যাচ্ছে, এটা একটা ট্রানজিশন পয়েন্ট, এই পয়েন্টটা একটা ট্রানজিশন পয়েন্ট, তাই না? হাই থেকে লোতে যাচ্ছে, হাই টু লো ট্রানজিশন পয়েন্ট থাকবে যখন এসসিএল লাইন কি থাকবে, হাই। এসসিএল লাইন এখানে দেখতেছি হাই আছে, কন্ট্রোল লাইন হাই আছে, ডেটা লাইন হাই টু লো ট্রানজিশন যাচ্ছে, উপর থেকে নিচে যাচ্ছে। এই অবস্থা দুইটা বিবেচনা করব, দুইটা লাইনে বিবেচনা করব, এই দুইটা লাইনের এই অবস্থাকে বলা হয়, এই পার্টিকুলার অবস্থাটা হচ্ছে স্টার্ট কন্ডিশন। এরকম থাকলে আমরা বুঝবো আমার ডেটা পাঠানো স্টার্ট করতে হচ্ছে। এবার a low to high transition on SDA line while the SCL line is high defines a stop condition। তাহলে স্টপ কন্ডিশন কোনটা? আমার স্টপ কন্ডিশনে কি করতে হবে, যে আমার a low to high transition on SDA line, এই যে আমার SDA লাইনটা কি লো ছিল, সে হাইতে যাচ্ছে, তাহলে লো টু হাই ট্রানজিশন হচ্ছে। আর তখনও আমার কি এসসিএল লাইন কন্ট্রোল লাইনটা কিন্তু হাই আছে, ঠিক এই পার্টিকুলার কন্ডিশনটা হচ্ছে স্টপ কন্ডিশন। এটা পাইলে আমরা বুঝবো, এই পালস পাইলে আমরা বুঝবো যে আমাদের ডেটা পাঠানো, ওই মাস্টার স্লেভ যেটাই বলি ওই অপারেশনটা শেষ হয়েছে। ওকে, আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে রিপিটেড স্টার্ট। Repeated start condition is similar to start condition, but it differs from start condition because it happens before a stop condition when the bus is not idle। এখন কথা হচ্ছে এই রিপিটেড স্টার্ট কন্ডিশনটা কি? আমার মনে হয় যে এটা আমি যখন অ্যাপ্লিকেশন করাবো তখন দেখালেই ভালো, তাও আমি একটু আলোচনা করে নিই। This is useful when the master wishes to start a new communication but does not wish to let the bus go idle for stop condition। তাইলে আমরা যখন স্টার্ট করতে চাচ্ছি, আমরা সাপোজ আমি জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি, আমি একটা ডেটা পাঠাচ্ছি এ থেকে বিতে, তাইলে আমার ডেটাটা পাঠানোর শেষেই কি করার কথা, আমি স্টার্ট কন্ডিশন দিয়ে আমার ডেটা পাঠানো শুরু করব, মাঝখানে আমার ডেটা যাবে, এটা হচ্ছে ডেটা, আর ডেটা পাঠানো যখন শেষ হবে তখন হচ্ছে স্টপ কন্ডিশন থাকবে। কিন্তু সাপোজ আমি যেহেতু এটা আমার হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন, তাই না, এটা হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশনে কি, আমি যখন ডেটা পাঠাচ্ছি আমার চাঙ্ক অফ ডেটা পাঠানোর কোনো লায়াবিলিটি নেই, আমি কিন্তু একবারেই সব ডেটা পাঠাতে পারি, তাই না? তো আমি কি করব, আমার এখন যে ডেটাটা পাঠানোর কথা সেই ডেটাটা পাঠালাম, পাঠানোর পর স্টপ করার কথা ছিল, কিন্তু আমি বলতেছি না আমি স্টপ করব না, আমি কি করব, আমি আরো ডেটা পাঠাবো। তাইলে আমি স্টপ না করেই এই জায়গায় আমার ডেটা পাঠানো শেষ হলে আমি আবারও স্টার্ট করতে পারি। তাইলে আমি হচ্ছে কি স্টপ করছি না, স্টপ না করে আমি কি করতেছি, আবারও ডেটা পাঠাচ্ছি। তাইলে আমি যদি আবারও ডেটা পাঠাই তাহলে আমার আবার আরেকটা স্টার্ট কন্ডিশন লাগবে, কিন্তু এই স্টার্ট কন্ডিশনটা হচ্ছে রিপিটেড স্টার্ট কন্ডিশন, কারণ আমি স্টপ না করেই আবারও রিপিট করেছি স্টার্টটা, আমি স্টপ পালস দেওয়ার আগে আবার স্টার্ট রিপিট করেছি, স্টপ হওয়ার আগে স্টার্ট রিপিট করেছি, এই কারণে কিন্তু এটা রিপিটেড স্টার্ট। অলরাইট, ওকে। আমার কিন্তু একটা কথা অবশ্যই উল্লেখ করতে হবে, আমাদের কিন্তু মাস্টারও একাধিক থাকতে পারে, একের অধিক মাস্টার থাকতে পারে, একের অধিক স্লেভ থাকতে পারে। তো মাস্টার ডিভাইসও একাধিক হতে পারে, স্লেভ ডিভাইসও একাধিক হতে পারে। ওকে, সো one data bit is transferred during each clock pulse of the SCL line। তাহলে আমার SCL লাইনের প্রতিটা ক্লক পালসের জন্য, এসসিএল এইখানে আমি দেখতে পাচ্ছি একটা ক্লক পালস, প্রতিটা ক্লক পালসের জন্য আমি যখন ডেটা ট্রান্সফার করব প্রতিটা ক্লক পালসের জন্য এক বিট করে, এসসিএল এর একটা ক্লকের জন্য এক বিট ডেটা প্লাস ট্রান্সফার হবে, আর একটা ক্লকের জন্য আরেক বিট ডেটা ট্রান্সফার হবে। The byte may be either device address, register address or data written on the written or read from the save। তাহলে আমি যে ডেটাটা পাঠাবো প্রত্যেকটা ডেটার যে বাইট করে যদি সেগমেন্ট করি, আমি বাইট করে সেগমেন্টেশন করি, যে এইটা 8 বিট ডেটা, 8 বিটই তো হচ্ছে বাইট, এর পরের 8 বিট, এর পরের 8 বিট, প্রত্যেকটা 8 বিটের সিগনিফিকেন্স কি, কোনোটা হতে পারে হচ্ছে গিয়ে ডিভাইসের অ্যাড্রেস,
8 বিট অ্যাড্রেস, কোনটা হতে পারে মেমোরি অ্যাড্রেস 8 বিট অ্যাড্রেস, কোনটা হতে পারে দ্য ডেটা ইটসেলফ, ডেটাটাও কি হবে 8 বিট হবে। ওকে, আর ডেটা ইজ ট্রান্সফার্ড মোস্ট সিগনিফিকেন্ট বিট ফার্স্ট, এমএসবি, তাহলে আমার কি এমএসবি ফার্স্ট, এটা যদি ডেটা হয় 0101, তাহলে এই 0101 এইটা হচ্ছে আমার এমএসবি, এমএসবি ডেটাটা পালস আমি হচ্ছে গিয়ে আগে ট্রান্সফার করব। A number of database can be transferred from the master to slave between the start and stop condition. ওকে, অনেকগুলো ডেটা বাইট কিন্তু আমরা পাঠাতে পারি। ডেটা অন এসডিএল লাইন মাস্ট রিমেইন স্টেবল ডিউরিং হাই ফেজ অফ দ্য ক্লক পিরিয়ড। তাহলে ডেটা অন দ্য এসডিএল লাইন মাস্ট রিমেইন স্টেবল, আমরা দেখব আমরা যখন এসসিএল হাই থাকবে, কন্ট্রোল লাইন হাই থাকবে, তখন ডেটা এসডিএল লাইনটা স্টেবল থাকতে হবে, চেঞ্জ করা যাবে না। কারণ আমরা দেখেছি এসডিএ লাইন যখন হাই থাকে তখন, এসসিএল লাইন যখন হাই থাকে সেই পালসের সময় যদি এসডিএ লাইনে কোনো ধরনের চেঞ্জ আসে, ফ্লাকচুয়েশন আছে, যেমন হচ্ছে হাই থেকে লোতে যায় বা লো থেকে হাইতে যায়, তাহলে কিন্তু এটাকে আমরা কি হিসেবে বিবেচনা করি, স্টার্ট কন্ডিশন বা স্টপ কন্ডিশন। তাহলে আমার ডেটা পাঠানোর সময় যখন এসসিএল টা হাই থাকবে তখন এসডিএ লাইনে কোনো ধরনের ফ্লাকচুয়েশন হওয়া যাবে না, লো থাকলে লো, হাই থাকলে হাই। যদি ফ্লাকচুয়েশন হয় তাহলে কিন্তু এটা ডেটা হিসেবে বিবেচনা করা হবে না, বরঞ্চ এটা স্টার্ট এবং স্টপ কন্ডিশন হিসেবে বিবেচনা করা হবে। এবার আমরা একটা বাইট, যেটা আমার ডেটা যদি হয় 1 বাইটের, সেই ডেটাটা অ্যাকচুয়ালি কিভাবে ট্রান্সফার হয় একটু দেখি। 1 বাইট ডেটা এসসিএল লাইন, এটা হচ্ছে আমার এসসিএল লাইন, এটা এসডিএল লাইন। লক্ষ্য করা দরকার, এসসিএল লাইন যখন হাই হবে তখন আমি ডেটা ট্রান্সফার করতেছি, আমার ডেটা হচ্ছে 1, তাহলে এসডিএল লাইন কি হাই, যেহেতু 1, আমার ডেটা হচ্ছে এরপর 0, 0 থাকলে ডেটা লাইনটা কি হবে, লো হবে, 0 হবে। কিন্তু এসসিএল যখন যখন হাই থাকবে, এসসিএল এর পালস যখন যখন হাই থাকবে তখনই কিন্তু আমরা ডেটা 1 বিট করে ডেটা ট্রান্সফার করছি। এখানে দেখতে পাচ্ছি আমার ডেটাটা 0 হইলে আমার পালস লো হবে, ডেটাটা 1 হইলে পালস হাই হবে, কিন্তু তখন এসসিএল কন্ট্রোল লাইনটা হাই থাকা লাগবে। এবং এই যে ট্রানজিশন, আমি আগেও আলোচনা করে আসছি, ট্রানজিশন যেমন আমি 1 এর পরে আমার লাগবে হচ্ছে 0, এই যে ট্রানজিশনটা হচ্ছে, এই ট্রানজিশনটা কিন্তু এসসিএল হাই থাকা অবস্থা হচ্ছে না, আমি দেখতেছি এসসিএল যখন লো তখন হচ্ছে এই ট্রানজিশনটা হচ্ছে। এসসিএল হাই থাকা অবস্থায় যদি কোনো ট্রানজিশন হয়, আবারও বলছি এসসিএল হাই থাকা অবস্থায়, এটা হচ্ছে আমার এসসিএল লাইন, এটা হচ্ছে এসসিএল লাইন, এটা হচ্ছে এসসিএল হাই, এখানে এসসিএল হচ্ছে হাই, এসসিএল হাই থাকা অবস্থায় এসডি এর যদি কোনো ট্রানজিশন হয়, যেমন এরকম কিছু, সেই ট্রানজিশনটা কিন্তু আমরা কি বলবো, এই যে এখান থেকে সাপোজ এটা লো থেকে হাইয়ে যাচ্ছে, তখন এই ট্রানজিশনটা হচ্ছে কি, আমরা একটু আগে দেখে এসেছি, a low to high transition on SDA line while ACL line is high defines a stop condition। তাহলে এটা কি হয়ে যাবে, এটা স্টপ কন্ডিশন হয়ে যাবে। আবার এরকম যদি হয় আমার এসসিএল লাইন হাই, আমার এসসিএল লাইন হাই, আমার এসডিএ লাইন কি করছে, হাই থেকে লোতে যাচ্ছে, তখন কিন্তু এটা একটা স্টার্ট কন্ডিশন হয়ে যাবে। তাহলে এরকম করা যাবে না, এসসিএল যখন হাই থাকে ডেটা ট্রান্সফারের সময় এসডিএ তে কোনো ধরনের ফ্লাকচুয়েশন আনা যাবে না, এসডিএ স্টেবল থাকলে তখনই আমরা সেটাকে ডেটা বলবো, নাহলে কিন্তু আমি মনে করবো এটা মনে হয় স্টপ করে দিছে, তাই তাই না? সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা এখানে দেখতেছি যখন আঁকতেছি আমি, আমার ডেটার বাইট হচ্ছে এই ডেটাটা আমি পাঠাবো 10101010, এই ডেটাটা আমি পাঠাতে যাচ্ছি। সেক্ষেত্রে আমার কি হচ্ছে, আমি যখন ডেটা পাঠাচ্ছি তখন আমার এসসিএল লাইনটা যখন হাই আছে তখন আমি ডেটাটা স্টেবল রাখছি, এখানে পুরোটা আমি হাই 1 পাঠাচ্ছি, তাহলে এসসিএল যখন হাই আছে তখন আমি 1 পাঠাচ্ছি। এরপরের ক্লক পালসে আমি কি পাঠাবো, 0 পাঠাবো। তাহলে জিরোটা কখন, এই যে 1 তো পাঠাচ্ছি, আমার ডেটা লাইন তো হাই আছে, এরপর ডেটা লাইনকে 0 করতে হবে, তাহলে আমার হাই থেকে লোতে পাস যেতে হবে। এই জিনিসটা কখন করব, কখন নিয়ে যাব পাসটা, যখন আবার আমার এসসিএল ক্লক পালসটা কি আছে, লো আছে, তখন এই ট্রানজিশনটা করব। যদি হাই থাকা অবস্থায় করতাম
তাহলে আগেই বলতেছি, যেটা দেখালাম হাই থাকা অবস্থায় করলে এটা কিন্তু ডেটা বোঝাইতো না, এটা বোঝাইতো স্টার্ট বা স্টপ কন্ডিশন। তাহলে আমার এই আবার যখন আমি সাপোজ জিরো থেকে আমার পরের লাইন, এই যে ওয়ান পাঠাইছি, জিরো পাঠাইছি, এরপর ওয়ান পাঠাবো, তাহলে জিরোতে তো আমার লো ছিল, এখন ওয়ান পাঠাইলে আমার ডেটা লাইন হাই করতে হবে। ডেটা লাইন হাই করলাম, কিন্তু কখন করলাম, যখন ক্লক পালসটা লো আছে, ক্লক পালস লো থাকা অবস্থায় ডেটা পাঠানোর জন্য আমি ট্রানজিশনটা করলাম। এরপর যখন ক্লক পালস আবার হাই হয়ে গেল, তখন কিন্তু আমরা এইচডিএল লাইনটা কিন্তু স্টেবল, কোনো ফ্ল্যাকচুয়েট করতেছে না, কারণ আমি ডেটা পাঠাচ্ছি, তাই না? তাহলে আমি যদি আবার জিরো পাঠাতে চাই, আবার ট্রানজিশনটা করব যখন এসসিএল লাইন লো আছে। আর এসএল লাইন যখন ক্লক পালসটা হাই হয়ে যায়, তখন কিন্তু জিরো, দেখেন আমরা জিরো পাঠাচ্ছি, বোঝা যাচ্ছে, কারণ কি পুরোটা টাইম এই এইচডিএল লাইনের পালসটা লো ছিল। আবার এখানে আমি ওয়ান পাঠাচ্ছি, বোঝা যাচ্ছে, কারণ এসসিএল এর পুরোটা হাই টাইমে এইচডি এর ক্লক পালসটা হাই ছিল, এটা বোঝা যাচ্ছে আমি ওয়ান পাঠাচ্ছি, এরপর জিরো ওয়ান জিরো বোঝা যাচ্ছে। এবং শেষে এসিকে নামে একটা এসিকে নামে একটা আমরা অ্যাকনলেজমেন্ট বিট দেখতে পাচ্ছি। এই অ্যাকনলেজমেন্ট বিটটা কি? ইচ বাইট অফ ডেটা is followed by one ACK bit from receiver। তাহলে এই যে ACK বিট, এই ACK বিটটা কার থেকে আসতেছে? রিসিভার এন্ড থেকে আসতেছে। আমরা জানি এই কমিউনিকেশনটা হচ্ছে বাই ডিরেকশনাল, আমি এ থেকে বি তে যদি ডেটা পাঠাই, তাহলে বি আমার ডেটা পেয়ে এক বাইট ডেটা পাঠাইছে, তাহলে বি আমার এক বাইট ডেটা পেয়ে বললো হ্যাঁ আমি ডেটা পাইছি। তার মানে কি বি যদি আমার এ কে এই সিগন্যালটা পাঠাইতে হয় যে আমি ডেটা পাইছি, সেই সিগন্যালটার নামই হচ্ছে অ্যাকনলেজমেন্ট। এই সিগন্যালটা আসলে এইখানে এক বিট ইউজ করে, এক বিট ইউজ করে সে অ্যাকনলেজ করতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই বিটটা হচ্ছে লো। এসসিএল হাই অবস্থায় অ্যাকনলেজমেন্ট বিটটা হচ্ছে লো, মানে সে অ্যাকনলেজ করতেছে আমার আটটা আটটা বিট পাঠানো হয়েছে, মানে 10101010, এক বাইট পাঠানো কমপ্লিট। এরপরে এই এসিকে লো মানে সে ডেটা পাইছে। এইটা কিন্তু আসতেছে হচ্ছে কার থেকে? বির পার্ট থেকে, অর্থাৎ রিসিভারের থেকে। ওকে, এসিকে বিট allows the receiver to communicate with the transmitter that byte was successfully received, তাই না? একটা বাইট পেলে আরেকটা বাইট পাঠানোর ব্যাপার আসে, কিন্তু বাইটটা যদি পুরা না পায়, অ্যাকনলেজমেন্ট যদি না করে, তাহলে কিন্তু আমার আবার হচ্ছে পুরো আগেরটাই পাঠাইতে হবে। বিফোর দ্য রিসিভার ক্যান সেন্ড অ্যান এসিকে, দ্য ট্রান্সমিটার মাস্ট রিলিজ দ্য এসডিএ লাইন। তাহলে আমার যেহেতু একটাই এসডিএ, একটাই এসসিএল, সবাই একটা এসডিএ একটা এসসিএল সবাই ইউজ করতেছে, যেহেতু আমার ট্রান্সমিটার ডেটাটা পাঠাইলো, এরপর আমি যোগাযোগ করব কার সাথে? রিসিভারের সাথে। এবার রিসিভার ডেটা পাঠাবে, তাহলে কি করতে হবে? ট্রান্সমিটার যে ডেটাটা সেন্ডার, তার এসডিআর এসসিএল কে ছেড়ে দিতে হবে। এরপর বি সেই একই এসডিআর এসসিএল ইউজ করে আমাকে অ্যাকনলেজমেন্ট বা যে ডেটাটা পাঠাতে চাই সেটা পাঠাতে পারে। তো to send ACK bit, the receiver shall pull down the SDA line during low phase। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসিকে লাইনটা কি করতেছে, এসডিএ লাইনটা কি হচ্ছে, এসিকে এর জন্য লো আছে, তাই না? ওকে, আর when SDA line remains high, যদি আমার লো না থেকে হাই থাকতো, তাহলে আমরা বুঝতাম যে এইটা হচ্ছে ডেটাটা ঠিক মতো পায় নাই, এটা হচ্ছে নট অ্যাকনলেজমেন্ট বা এনএসিকে, ন্যাক। তো আমরা নেক্সট ক্লাসে এই এসিকে আর ন্যাককে আরেকটু ভালোভাবে পর্যবেক্ষণ করব, এবং একটা মাস্টার স্লেভ থেকে কিভাবে রাইট ডেটা রিড ডেটা পাঠানো যায়, কিভাবে ডেটাকে বলবো যে ডেটা রিড করো, ডেটাকে রাইট করো। যেহেতু এখানে মেমোরি আছে, আমরা এখনো দেখি নাই, বাট এখানে মেমোরি আছে, মেমোরি থেকে ডেটা রিড রাইটের ব্যাপার আছে। ডেটা পাঠাবো মানে কি, ডেটা পাঠায় তো কোনো মেমোরিতে রাইট করতে হবে, এবং ডেটাকে পড়বো, তার মানে কোন মেমোরি থেকে আমি পড়বো, তাহলে সেখানে মেমোরি অ্যাড্রেসের ব্যাপার আছে। মাস্টার স্লেভ, মাস্টার বলতেছে এটা করো। তো এই পুরো জিনিসটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দরভাবে দেখবো। তো আমাদের নেক্সট ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।